तेरे दर पर सनम चले आए, तू ना आया तो हम चले आए, चले आए, चले आए। হ্যালো পাখিরা, আসসালামু আলাইকুম। আমি একটা নতুন ওয়ান শট নিয়ে আসছি। ওয়ান শটটা কেমন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, তোমরা দেখো। তবে আমি জানি এই ওয়ান শটটা আরেকজনের চ্যানেলও আছে, তবে ও মানে কেটে কুটে শর্ট করে দিয়েছিল। আর আমি এখন আবার দিচ্ছি, এটার কারণ তোমরা হয়তো অনেকেই চেনো প্রিয়ন্তীকে, যে আমাকে আম্মু বলে। তো আমার মেয়ের আবদার পূরণ করার জন্য আমি এই স্টোরিটা মেক করছি। ও হয়তো কোনো ইউটিউব চ্যানেল থেকে এফএফ পড়েছে, মানে যারা তে কুকার এফএফ রাইটার আছে না, ইউটিউবে চ্যানেল আছে আর কি, লিখে এরকম হয়তো ও ওখান থেকে আমাকে নিয়ে দিছে। আমি জানি না এটা কে লিখেছে, সেই জন্য তার নামটা বলতে পারতেছি না। তো ও আমাকে যেভাবে দিছে, তোমরা হয়তো অনেকেই জানো যে মানে উপন্যাস আর ইউটিউব থেকে নেওয়া স্টোরিগুলোর অনেক ভিন্নতা থাকে, মানে একদমই টোটাল দুই মেরুর হয়। তোমরা যারা পড়ো এরকম, মানে দুইটাই পড়ো, তারা হয়তো জানো। তো যাই হোক, ও আমাকে যেভাবে দিয়েছে, আমি চেয়েছিলাম নিজের মতো লিখতে, কিন্তু আমাকে বলেছে আম্মু তুমি পুরোটাই দাও, পুরোটা দিলে ভালো লাগবে। তো এই কারণে আমি সেভাবেই দিচ্ছি। এখন দেখো তোমাদের কেমন লাগে। আর আমি দুইটা পার্ট করতে পারতাম, কিন্তু এখন সময় নেই বুঝছো, সে কারণে আমি ছোট ছোট করে দিচ্ছি, যে কয়টা হয় হবে। অবশ্য শুধু আমার একটা মেয়ে না, আমার দুইটা মেয়ের আবদারই আমি এই স্টোরিতে পূরণ করব। মানে আমি ইউটিউবিং শুরু করার পরে ইউটিউব থেকে দুটা মেয়ে পেয়েছি, একজন রুহি আর একজন প্রিয়ন্তী। তো রুহি আমাকে বলেছিল 16 ফেব্রুয়ারি সে ফার্স্ট বিটিএসকে চিনেছিল এরকম। তো আমাকে বলেছিল এটার জন্য একটা স্টোরি দিতে, ওটা আমি লিখে শেষ করতে পারিনি। তো আমি এটাতেই ওটা বলে দিচ্ছি, যখন ওটা শেষ করবো তখন আবার ওটা দিয়ে দিব। তো দুজনের ইচ্ছে পূরণ করাই মূল উদ্দেশ্য। তো চলো শুরু করা যাক। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো চলো শুরু করা যাক। চলো। আপনি কি চান আপনার পঙ্গু ছেলের সাথে আমার সুস্থ সবল মেয়েটার বিয়ে দিয়ে দিই মিসেস জিওন? ওকে বুঝলাম, বাট মিসেস ইয়নজুন আপনি কি চান সেটা বলুন। ইয়নজুন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, টাকা। কত টাকা? 50 লাখ। জিন মুচকে হাসে, মাত্র 50 লাখ? কম হয়ে যায় না? যে কিনা জীবন বাড়ির বড় বউ, তার মূল্য মাত্র 50 লাখ টাকা। যে হোক, ওনাকে চেকটা দাও। এখানে আমি সাইন করে দিয়েছি মিসেস ইয়নজুন, চেক করে নিন। এখানে 1 কোটি টাকা আছে। আমি চাই না জীবন বাড়ির বউয়ের মূল্য মাত্র 50 লাখ টাকা হোক, আর বিয়ে ফাইনাল, কি বলেন? মিসেস ইয়নজুন তো লালে লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিয়ে ফাইনাল। এরপর জিন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, বাড়ির পথে রওনা দেয়। রাত 8টায় তে বাড়ি ফিরলো। মিসেস ইয়নজুন তেকে দেখে দাঁড়াতে বলে, তে তোমার বিয়ে ঠিক করেছি জীবন বাড়ির ছোট ছেলের সাথে। আমি কোনো কথা শুনতে চাই না, তোমার বিয়ে ফাইনাল, সামনে শুক্রবার। মামি তুমি কি বলছো এগুলা? তুমি আমার হুকুম ছাড়া বিয়ে ঠিক করে ফেললে? আর কিছু না বলে ঘরে চলে যাইতে, কারণ সে জানে তার মামি যেটা বলবে সেটা করেই ছাড়বে। তে ঘরে গিয়ে কান্না করতে থাকে আর নিজের মনে মনে বলে, মা বাবা তোমরা কেন আমায় একা রেখে চলে গেলে? আমার আর ভালো লাগে না, আমাকে নিয়ে যাও না তোমাদের সাথে। অন্যদিকে জীবন বাড়িতে ছোটখাটো আয়োজন হচ্ছে, সবাই খুশি, শুধু জীবন বাড়ির ছোট ছেলে জীবন জাংকুক বাদে। তার এই বিয়েতে কোনো মত নেই, সে বিয়েই করতে চায় না। তো চলো আমরা আগে দেখে আসি জিন তেকে কিভাবে পেল, বা জাংকুকের সাথে কেন তেরই বিয়ে দিতে চাইছেন তিনি। চলো ফ্ল্যাশব্যাক থেকে একটু ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। মিস্টার আর মিসেস জিওন মানে নামজুন আর জিন গাড়ি দিয়ে বাসায় যাচ্ছিল। জাংকুকের বিয়ের কথা ভাবছিল তিনি, কিন্তু জাংকুক যেহেতু বিয়ে করতে চায় না, তাই জিন ভাবলো জাংকুকের পছন্দের কিছু তাকে দিয়ে তারপরে তার বিয়ের কথা বলবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। জাংকুক কেক খেতে পছন্দ করে, তাই সে কেক কিনে নিয়ে যাবে এটাই ভাবে, আর বিয়ের কথাটা তারপরেই বলবে। জিন একটা কেকের দোকানের সামনে গিয়ে গাড়ি সাইড করতে বলে। গাড়ি থেকে নেমে দোকানে ঢুকতেই একটা মেয়ে জিনের সামনে আসে, মিষ্টি করে বলে, ম্যাম কিছু লাগবে আপনার? জিনের তেকে প্রথম দেখাতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই তার ব্যবহার, নরম আর ভদ্র। জিন বলে,
হ্যাঁ, আমার একটা কেক লাগবে। ইয়েস ম্যাম, একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর তে জিনকে কেকটা দিয়ে দেয় আর জিন তেকে 2000 টাকা নোট দেয় একটা। ম্যাম, কেক তো মাত্র 1000 টাকা, ভুল করে 2000 টাকা দিয়ে দিয়েছেন আপনি। জিন এতে আরো বেশি খুশি হয়ে যায়। মেয়েটা সত্যিই ভালো, তাই খুশি হয়ে বলে, ওইটা তোমার বকশিস, তোমার জন্য। এতে তেও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই সামান্য টাকায় তার নিজের পড়াশোনা চালাতে হয়, আবার মামিকেও দেওয়া লাগে। থ্যাংক ইউ ম্যাম। এরপর জিন গাড়িতে গিয়ে নামজুনকে বলে, শোনেন, ওইখানে তে নামের যে মেয়েটা আছে তার সব খবর নেবেন, ঠিক আছে? মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, মেয়েটার মধ্যে কোনো লোভ নেই। এরপর জিন তার স্বামীকে সবটা খুলে বলে তার প্ল্যানিংটা। ওকে মাই বিবিজান, সব খবর নিয়ে নেব, যেহেতু আপনি পছন্দ করেছেন। জিন নামজুনের কথায় মুচকি হাসে। এরপর নামজুন আর জিন জিওন ম্যানশনে চলে আসে। বাসাতে ঢুকতেই দেখতে পাই জাংকুক সোফায় বসে টিভি দেখছে। জিন একটা মেয়েডকে বলে কেকগুলো সার্ভ করতে, মেয়েড এসে নিয়ে যায়, তারপরে জাংকুককে দেয়। জাংকুকও খেতে শুরু করে, তার পছন্দের কেক বলে কথা। জিন বুঝতে পারে জাংকুকের কেকটা খুব পছন্দ হয়েছে, তাই তিনি সুযোগ বুঝে কথাটা বলেই ফেলে, জাংকুক, তোমার জন্য মেয়ে দেখি এবার, বিয়ে তো করতে হবে, তাই না? এই কথাটা শোনা মাত্রই জাংকুক সবকিছু ছুঁড়ে মারে, সব ভাঙচুর শুরু করেছে। তার পার্সোনাল কেয়ারটেকার ইয়নহোকে চিল্লিয়ে ডাকে, ইয়নহো, আমাকে আমার রুমে দিয়ে আসো, আমি কারোর সাথে থাকতে চাই না, কারোর সাথে কথাও বলতে চাই না। এরপর ইয়নহো তাড়াতাড়ি জাংকুককে রুমে দিয়ে আসে, আবার তাড়াতাড়ি রুম থেকে চলে যায়, কারণ জানে জাংকুক অনেক চেতে আছে, যখন তখন যা খুশি তা করতে পারে। জাংকুক ঘরে এসে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। এমন সময় বাসায় সুগা আসে। সুগা, জাংকুককে থামা, ওকে বিয়ের কথা বলেছিলাম আর ও সবকিছু ভাঙচুর শুরু করে দিয়েছে। সুগা কোনো মতে দৌড়ে জাংকুকের রুমে যায়। জাংকুকের পিঠে হাত দিতেই জাংকুক ঘুরে সুগাকে জড়িয়ে ধরে। ভাইয়ের বুকে মাথা রেখেই কান্নায় ভেঙে পড়ে জাংকুক। সুগা ভাই, আমি বিয়ে করব না, ওই মেয়েটার মতো আমাকে আবার কষ্ট দিবে। আমি মেয়ে জাতিকে বিশ্বাস করি না, আমি নিজের মতো ভালো আছি ভাইয়া। জাংকুক, শান্ত হ ভাই আমার। জাংকুককে শান্ত হতে বলছে সুগা, কিন্তু জাংকুক তো কান্না করেই যাচ্ছে। পরে সুগা না পেরে বলে ওঠে, জাংকুক, বিয়ে করলে কিচ্ছু হবে না, আর ওই মেয়েটার মতো সবাই না। আমরা কি সংসার করছি না? তোর ভাবি কি আমাকে ঠকিয়েছে বল? না ভাইয়া, ওই মেয়েটার মতোই সবাই। আমার লাইফে যে আসবে সেই আমাকে ঠকাবে। দেখ, তোর বিয়ে করার বয়স পার হয়ে যাচ্ছে, আমি চাই তুই বিয়ে কর। এখন তোর ইচ্ছে, আমরা চাই আমাদের ভাই ভালো থাকুক, আমরা তোকে হ্যাপি দেখতে চাই জাংকুক। জাংকুক কিছুক্ষণ ভাবে, ঠিক আছে, বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে ভাইয়া। শর্ত? কি শর্ত? ভাইয়া, তুমি যদি আবার পেন্টিং শুরু করো তাহলে আমি বিয়ে করব, কারণ আমার কারণে তোমার স্বপ্ন পূরণ করতে পারোনি তুমি। জাংকুক, তাহলে আমাদের বিজনেস কে দেখবে তুই বল? ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি দেখব। এখন তোমার ইচ্ছা ভাইয়া। সুগা কিছু একটা ভাবে, তারপর বলে, ঠিক আছে, আমি রাজি। এরপর তারা দুই ভাই মিলে নিচে যায়, আর সুগা জিনকে বলে, মা, জাংকুক বিয়ে করতে রাজি, সবাইকে বলো। সবাই একসাথে বলে, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ ধরে তোমরা গল্প শুনছো, হয়তো গল্পর কিছু বুঝতে পারছো না, তো চলো আগে ফ্যামিলির পরিচয়টা দিই। এখানে মিস্টার জিয়ন মানে RM আর মিসেস জিয়ন মানে জিন জাংকুকের বাবা মা। তাদের 3 ছেলে, বড় ছেলে সুগা, সুগার ওয়াইফ জিমিন, মেজো ছেলে জেহব, জেহবের ওয়াইফ আইয়ু, আর ছোট ছেলে জাংকুক। সে তো কোনো কারণে এখন পঙ্গু, এটার কারণ তোমরা পরে জানতে পারবে। জাংকুক হলো গল্পের নায়ক, যার বয়স 25 বছর। অন্যদিকে তের বাবা মানে সে তার মামা সোবিন আর মামি ইয়ঞ্জনের সাথে থাকে। ইয়ঞ্জন খুব লোভী, তেকে তার মামি একদম সহ্য করতে পারে না, কারণে অকারণে মারে। তার মামা তাকে ভালোবাসে। তে SSC পরীক্ষার পর আর পড়াশোনা করেনি, মূলত তার মামি করতে দেয়নি। তে পার্ট টাইম জব করতো কেকের দোকানে, আর সেখানে গিয়েই জিন থেকে দেখেছিল। তো পরিচয় বলা শেষ, এবার দেখো পরের স্টোরিতে কি হয়। পরের দিন জিন জাংকুককে 3টা মেয়ের ছবি দেয়, কিন্তু জাংকুক দেখবে না, কারণ জাংকুকের বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। সে আগেই বলেছিল যে সে টাকার প্রতি লোভ নেই এমন কোনো মেয়েকে বিয়ে করবে।
তাই এমন 3টা মেয়ের ছবি এনেছে জিন। যদিও জিন সবার ক্যারেক্টার সম্পর্কে জানে না, তবে তের বিষয়ে তিনি শিওর। জিন জাংকুকের হাতে ছবিগুলো দেয়। জাংকুক ছবিগুলো দেখতে চাচ্ছিল না। পরে সুগা ছবিগুলো দেখায়, বলে তার জীবন সঙ্গীকে সে নিজে দেখে নেওয়া উচিত। এই 3টা ছবির মধ্যে অবশ্যই জিনের পছন্দ তেকে, সে তেকেই বউ বানাতে চায়। কিন্তু জাংকুকেরও একটা মতের দাম আছে, তাই তিনি ছবি 3টা জাংকুকের হাতে দেয়। প্রথম যে মেয়েটা তার বয়স 20 বছর, দ্বিতীয় যে মেয়েটা তার বয়স 18 বছর, আর তৃতীয়তে আছে তে, যার বয়স 19 বছর। জাংকুক 2টা ছবি রেখে দেয় এক সাইডে, আর আরেকটা ছবি আলাদা করে রাখে, যেটা ছিল তের। জিন দেখে বলে, আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমার মতোই চয়েস করেছে। সবাই তের ছবি দেখে অনেক পছন্দ করে। এবার আইউ মেয়েটার সম্পর্কে জানতে চাই, মানে তের সম্পর্কে জানতে চাই। তখন জিন বলে, মেয়েটার নাম কিম তেইয়ং, সবাই ওকে তে বলে ডাকে। বয়স 19 বছর, এসএসসি পরীক্ষার পরে আর পড়াশোনা করেনি। খোঁজ নিয়ে আমরা সবকিছু জেনেছি ওর ব্যাপারে। ওর বাবা মা নাই, আর ও একটা পার্ট টাইম জব করে। অন্যদিকে তে তার মামির সামনে এসে দাঁড়িয়েছে। মামি, তুমি আমার সাথে এরকম কি করে করতে পারো? আমি তো তোমার সব কথা মতো কাজ করি। তোমার জন্য আমি আমার পড়াশোনাটাও ছেড়ে দিয়েছি। উদ্ধার করেছিস আমায়, এবার বিয়েটা করে আমাকে মুক্তি দে। এই নে তোর হবু বরের ছবি, ছবিটা দেখ। ছবিটা বিছানার মাঝে ছুঁড়ে ফেলে দিয়েই ইয়ঞ্জন হনহনিয়ে চলে গেল। ইয়া আল্লাহ, কেন করলে তুমি আমার সাথে এমনটা? শেষে কিনা একজন প্যারালাইজড রোগীকে বিয়ে করতে হবে, যে কিনা হাঁটতে পারবে না, যে কিনা কখনো আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে না, যে কিনা আমাকে কোনোদিনও কোলে নিতে পারবে না। কেন? আমি তো চেয়েছিলাম আমার লাইফে এমন কেউ আসুক যে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে। তার টাকা পয়সা না থাকুক, কিন্তু আমাকে আগলে রাখবে। কিন্তু এখন কি হলো বলো? উল্টো আমাকে ওনার দেখাশোনা করতে হবে। উনি আমার একটুও যত্ন নিতে পারবে না। ভালোবাসবে তো উনি আমায়? কথাগুলো বলতে বলতেই ছবিটা হাতে তুলে নেয় তে। ছেলেটা দেখতে মাশাআল্লাহ, চোখ দুটো বড় বড়, লাল ঠোঁট, কপালের ওপর পড়ে থাকে সিল্কি চুল, আর ঠোঁটের নিচের তিলটা, সব মিলিয়ে যেন কোনো রাজপুত্রের থেকে কম নয়। ছবিতে একটা চেয়ারে বসে আছে রাজপুত্রটা। দেখলে বোঝাই যাবে না উনি হাঁটতে পারেন না। মুখটা বেশ গম্ভীর, হয়তো একটু রাগী। তের মামি তেকে নামটাও বলে গেছে, নামটা হলো জিয়ন জাংকুক। জাংকুকের ছবিটা দেখা মাত্রই যেন অদ্ভুত এক টান অনুভব হলো তের জাংকুকের প্রতি। তবে কেমন টান সেটা সে বোঝে না। পরের দিন খুব আয়োজন করে তের আর জাংকুকের বিয়েটা হয়ে যায়। জিন তার মতো কাউকে না জানিয়ে ইয়ঞ্জনকে টাকাগুলো দিয়েছে। কেউ টাকাগুলোর বিষয়ে কিচ্ছু জানে না, শুধু নামজুন আর জেহব ছাড়া। চলে যাওয়ার সময় না চাইতেও তে কান্নায় ভেঙে পড়ে। যত যাই হোক, মা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতেই তো বড় হয়েছে সে। জিন, আইয়ু এবং জিমিন মিলে সবাই তেকে সামলায়। হঠাৎ করে তে ওদেরকে অনেক আপন বলে মনে হচ্ছে। সবেমাত্র দেখা হয়েছে, এখনই সবাই তাকে কতটা কেয়ার করছে। একটা গাড়িতে জাংকুকের পাশে তেকে বসানো হয়েছে। তারা সবাই অন্যান্য গাড়িতে বসেছে। তে এখন বেশ স্বাভাবিক। সে অনেকবার জাংকুকের দিকে তাকিয়েছে, তবে জাংকুক একবারও ওর দিকে তাকায়নি। তে মনে মনে ভাবছে, এত অ্যাটিটিউড কিসের এই ছেলেটার? আর হবেই না কেন, এত বড় ঘরের মানুষ ওনারা, তার উপর ইনি আবার এত হ্যান্ডসাম। হঠাৎই জাংকুক তের দিকে তাকাতেই তে চোখ সরিয়ে ফেলে। কি হলো, চোখ ফিরিয়ে নিলে কেন? এতক্ষণ তো তাকিয়েছিলে। কথাটা শুনে অবাক হয় তে। শোনো, আমার দিকে যত খুশি তাকিয়ে থাকো, নো প্রবলেম, বাট অন্য কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কথাটা যেন মনে থাকে। কথাটা শুনে তে যেন বোকা হয়ে গেছে। জাংকুক যে এরকম কিছু বলবে তে কখনো ভাবেনি। সারা রাস্তা আর কোনো কথা হলো না ওদের দুজনের মাঝে। বেশ কিছুক্ষণ পর সবাই ম্যানশনের সামনে এসে দাঁড়ায়। ম্যানশনের উচ্চতা দেখে তে যেন মাথা ঘুরে পড়ে যাবে। পুরো ম্যানশনটা বাইরে থেকে অনেক সুন্দর করে সাজানো। ড্রাইভার গাড়ির দরজা খুললে তে গাড়ি থেকে নামে আর অবাক হয়ে ম্যানশনের দিকে তাকিয়ে থাকে। পেছনের গাড়ি থেকে ইয়োনো বের হয়ে আসে। জাংকুককে নামাতে ও হেল্প করতে যায়, যেহেতু সে জাংকুকের কেয়ারটেকার। ইয়োনো, দাঁড়াও, আমাকে নামাতে তে হেল্প করবে। কথাটা শুনে জিন, আইয়ু এবং জিমিন সবাই অবাক। সুগা আর জেহাব হাসছে। জিন কিছু বলতে গেলে আরেম তাকে থামিয়ে দেয়। আরে জিন, দেখো, জাংকুক এখন থেকে তেকে পরীক্ষা করা শুরু করে দিয়েছে।
এখন তুমি যদি কিছু বলতে চাও তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে দেখো। সত্যি তো, আমাদেরও তো দেখা উচিত জাংকুককে তে অবহেলা করবে কিনা। জিন আর এগোয় না, সেও দাঁড়িয়ে যায়। এদিকে জাংকুকের কথা শুনে তে না চাইতেই হেসে ফেলে। তারপর হুইল চেয়ারটা নামিয়ে তে জাংকুককে উঠতে সাহায্য করে। অবশ্য ইয়োনো অনেকটা হেল্প করেছে তেকে। এই প্রথম তে কোনো ছেলের এতটা ক্লোজ হয়েছে, কাউকে টাচ করেছে, যার জন্য একটু লজ্জা লাগছিল ওর। সামনে বড়রা দাঁড়িয়ে আছে। এর মধ্যে সব থেকে বেশি লজ্জার কারণ হলো সেটা জাংকুক ওর দিকে হা করে তাকিয়ে আছে। মূলত জাংকুক দেখতে চাইছিল তে বিরক্ত হচ্ছে কিনা, মানে তের মুখের ভঙ্গিমাটা কেমন। কিন্তু জাংকুক তেমন কিছুই তের মাঝে খুঁজে পেল না, বরং তের মুখে পুরোপুরি লাল হয়ে গেছে। জাংকুক বুঝতে পারল তে লজ্জা পাচ্ছে, কান্না করার কারণে চোখ ফুলে আছে, তবুও মুখে হাসি। ব্যাপারটা তার ভালোই লাগছে। তে হুইল চেয়ারে করে জাংকুককে বাড়ির ভেতরে নিয়ে যায়, আর সবাই ওদের সাথে বাড়িতে ঢোকে। তে একবার পুরো বাড়ির দিকে চোখ বোলালো। এত বড় বাড়ি সে আগে কখনো দেখেইনি। বাড়ির ভেতরটা বাইরের থেকেও অনেক বেশি সুন্দর। জিমিন আর আইও তাকে জাংকুকের রুমটা দেখিয়ে দেয়, আর ইয়নহু লাগেজগুলো ওদের রুমে দিয়ে আসে। তে জাংকুককে নিয়ে জাংকুকের রুমে আসে, সাথে জিমিন, আইয়ু আর লিসা আর ইয়নহু ছিল। তে তোমরা ফ্রেশ হয়ে রেস্ট করো, কালকে সকালে কথা হবে, আমরা একসাথে অনেক আড্ডা দিব। বলেই জাংকুক আর তেকে রেখে সবাই চলে গেল। সবাই বাইরে থেকে ডিনার করে এসেছিল, তাই এখন সবাই ফ্রেশ হয়ে রেস্ট নেবে। ঘরে ঢুকতেই জাংকুক আর তে চমকে যায়। পুরো রুম ফুল দিয়ে সাজানো। জাংকুক মনে মনে সুগাকে ইচ্ছা মতো বকা দিচ্ছিল। এইসব করেছে সুগা আর জিহাব। আপনি ফ্রেশ হবেন? আমি কি হেল্প করব? না, তার কোনো প্রয়োজন নেই। তুমি বরং আমার আলমারি থেকে আমার পরার কাপড়গুলো বের করে দাও, ওয়াশরুমে রেখে আসো, আমি একাই ফ্রেশ হতে পারবো। জাংকুকের কথা শুনে তে জাংকুকের জন্য একটা টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে রেখে আসে। তারপর জাংকুক ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর জাংকুক আসার পরে তে বলে, আমি কি ফ্রেশ হতে যাব, নাকি আপনাকে বেডে শুতে সাহায্য করব? না, তার কোনো প্রয়োজন নেই, আমি ইয়নহুকে ডেকে নিচ্ছি। বলছিলাম কি, আমি হেল্প করে দিই, উনি হয়তো এতক্ষণে নিজের রুমে চলে গেছে। আচ্ছা, হেল্প করতে যখন চাইছো তখন করতে পারো। তে জাংকুককে আস্তে করে উঠতে সাহায্য করে এবং বেডে শুইয়ে দেয়। তারপরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর তে রুমে এসে দেখে জাংকুক অলরেডি ঘুমিয়ে গেছে। তে আর কিছু না ভেবে খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। তার ঘুম আসছিল না। একদিনের ব্যবধানে তার পুরো জীবনটাই কেমন উলটপালট হয়ে গেল। আজ তার স্বামী আছে, সে নিজে কিনা আজকে কারোর স্ত্রী। ভাবতেই তের কেমন যেন কান্না পাচ্ছে। আজকে রাত নিয়ে কতই না স্বপ্ন ছিল তার, সব যেন ভেঙে গেছে। হঠাৎ তার চোখ জাংকুকের উপরে পড়ে। মুহূর্তেই তের মুখে হাসি ফুটে ওঠে। সে হয়তো প্রথম দেখাতেই জাংকুককে, মানে তার স্বামীকে ভালোবেসে ফেলেছে। জাংকুকের মুখের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে তেও ঘুমিয়ে যায়।